बरस रहा है पीले अमृत प्यासे, सातों तीरथ तेरे अंदर बाहर किसे तलाशे। कण कण में हरी, क्षण क्षण में हरी, मुस्कानों में असुवन में हरी। मन की आंखें तूने खोली तो ही दर्शन पाएगा, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। হরে কৃষ্ণ। আজকে আমি এখন আছি মায়াপুরে। আমার আগের ব্লগটা যারা দেখেছেন তারা দেখেছেন যে আমি বাড়ি থেকে সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে মায়াপুরে পৌঁছে গেছি। আমার সেই আগের ব্লগে ফুল ডিরেকশন দেওয়া আছে কিভাবে আপনি খুব সহজে সুন্দরভাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে চলে আসবেন মায়াপুরে। আর আজকের এই ব্লগে আমি দেখাবো পুরো মায়াপুরটা। আমাদের আজকের ঠিকানা হচ্ছে মায়াপুরের ঈশ্বরদান ভবন। ঈশ্বরদান ভবন ছাড়াও এই মায়াপুরে কিন্তু প্রচুর ভবন আছে, তাই আপনারা যদি আগে থেকে বুক না করে আসেন তাহলেও কিন্তু রুম পেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর প্রতিটা ভবনে আলাদা করে ভোগের ব্যবস্থা আছে এবং তাদের সব কিছুর জন্য আলাদা করে মূল্যও ধার্য আছে। সে সমস্ত ডিটেলসই আমি কিন্তু আমার পুরো ভিডিওতে দিয়ে দেবো, তাই সঙ্গে থাকুন আমার সাথে আর দেখে নিই ইস্কন মায়াপুর। মায়াপুরের প্রথম পর্বেই আমি আপনাদেরকে দেখিয়েছি যে ইস্কন মন্দিরের গেট দিয়ে ঢুকেই আমরা সাইনবোর্ড পেয়েছি যে ভিতরে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর আমরা ফটোতেও দেখে এসেছি যে ঈশ্বরদান ভবনের একদম সামনেই গাড়ি পার্ক করার যথেষ্ট ব্যবস্থা রয়েছে। তারপরেও কিন্তু আমাদেরকে এখানে দাঁড় করিয়ে 150 টাকা নেওয়া হয়েছে কার পার্ক করার জন্য। এটা আমার একটু অদ্ভুত লেগেছে, যেহেতু রুম বুক করা থাকলে কার পার্কিং চার্জ লাগে এটা আমার জানা ছিল না। যাই হোক, সে সমস্ত সব মিটিয়ে আমরা চললাম আমাদের ঈশ্বরদান ভবনের দিকে। এদিকে দেখুন ডান হাতে বাইক পার্ক করার জায়গাও কিন্তু আছে। বাঁ হাতে রয়েছে একটা গিফট শপ, যেখান থেকে আপনি আপনার প্রিয়জনের জন্য গিফট নিয়ে যেতে পারেন স্মৃতি হিসাবে। আর বাঁদিকে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ভবন। নামগুলো এমনভাবে লেখা রয়েছে যে সব পড়া যাচ্ছে না, কিন্তু ভিতরে ঢুকে বুঝতে পারছি এখানে কিন্তু প্রচুর ভবন আছে। আমাদের সকলের পরিচিত নাম হলো গদা ভবন, গীতা ভবন, কঞ্চ ভবন এগুলো। এছাড়াও দেখুন সামনে গীতা ভবন দেখতে পাচ্ছেন, এছাড়াও নামহট্ট ভবন, শ্রুতি ভবন, আরও প্রচুর নাম রয়েছে এবং প্রচুর ভবন রয়েছে। আপনার সামনেরটা হলো ভামসী ভবন, আর এই ভামসী ভবনের ঠিক পিছনেই হলো আমাদের ঈশ্বরদান ভবন। এই হলো আমাদের ঈশ্বরদান ভবনের বাইরেটা। রাস্তাটা কিন্তু ভীষণ পরিষ্কার, মানে প্রতিনিয়ত যে রাস্তা পরিষ্কার করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা একদম পরিষ্কার। আর আমাদের এটা কপাল খারাপ, আমরা এসেছি ভীষণ গরমের দিনে। আজকের টেম্পারেচার 42 ডিগ্রি। না হলে কিন্তু একটু বেশ আরামদায়ক ওয়েদারেতে যদি আপনারা আসেন শীতের দিকে বা হালকা গরমের দিকে, এই দুধারে যে ঘাস রাখাচ্ছে সেখানে কিন্তু বেঞ্চ পেতে বসার জায়গাও আছে। তাই সন্ধেবেলাটাই বাইরে বসে নাম সংকীর্তন করতে বা শুনতে আপনার কিন্তু বেশ ভালো লাগবে। এই হলো ঈশ্বরদান ভবনের একদম বাইরেটা, বেশ বড় এবং বেশ সুন্দর। ওর বাবা এখন গাড়ি পার্ক করতে ব্যস্ত, আর আমি ভাবলাম ততক্ষণে রিসেপশনের ফর্মালিটিসটা কমপ্লিট করে ফেলি। রিসেপশন এরিয়াটাও কিন্তু বেশ বড়, ওয়েট করারও বেশ সুন্দর বসার জায়গা আছে। আর নিচে যে পোর্শনটা দেখা যাচ্ছে চেয়ার টেবিল আছে ভিতরে, এটাই মনে হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের জায়গা। আমরা এই সবেমাত্র এখানে পৌঁছেছি, তখন প্রায় 8:45 বাজে। রিসেপশনে যখন কথা বললাম ওনারা তো প্রথমে বলেছিলেন যে 9:30টার সময় আসতে হবে, কারণ এখানে কিন্তু চেক আউট টাইম 9টা। তো সেই হিসেবে 9:30 থেকে এদের রিসেপশনে কাজকর্ম শুরু হয়। তো কিন্তু পরে ওনারা আমাকে বললেন যে ঠিক আছে একটু বসে যান, আমি কথা বলে দেখছি। অলরেডি আমি রুমের চাবি পেয়ে গেছি, রুম ক্লিন হয়ে গেছে মোটামুটি। আমাকে বললেন 4-5 মিনিটের মধ্যেই আপনি রুম পেয়ে যাবেন। তো তাহলে চলুন আমি পুরো রুমটা দেখাবো। সারাদিন মায়াপুরে আমরা কিভাবে কাটাচ্ছি, কত সুন্দর ব্যবস্থা, এখানে আমরা ভোগ খাবো, ঈশ্বরদান ভবনেই খাবো, তারও কুপন নিয়েছি, সেই সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার মায়াপুর ব্লগ। লিফট দিয়ে সেকেন্ড ফ্লোরে এসে এই হচ্ছে করিডোর। এদিকেও প্রচুর রুম আছে, এদিকেও প্রচুর রুম আছে।
আমাদের রুম হচ্ছে 1205। আমরা যাব এদিকে। এত গরম আজকে, টেম্পারেচার 42 ডিগ্রি, তারপরেও কিন্তু এইখানটায় এসে বেশ একটা সুন্দর শান্তি ঠান্ডার অনুভব হচ্ছে। এই দেখুন, একটা এত সুন্দর পেন্টিং, পুরোটা এখান থেকে আসছে না। এই হচ্ছে নিচেটা, আমরা এখান থেকে লিফটে করে চলে এলাম। প্রচুর 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 রুম আছে। আপনারা আগে থেকে মায়াপুরের ওয়েবসাইটে ঢুকে বুক করে আসতে পারেন। যদি আগে থেকে বুক না করে আসেন তাহলে এখানে চলে এসেও আমার মনে হয় রুম পেয়ে যাবেন, কারণ প্রচুর ভবন আছে। ভবন ছাড়াও কুটির আছে, অনেক কিছু আছে। আচ্ছা, ইন্টারকম ফোনের সার্ভিস কিন্তু রুমে নেই, এটা এভাবে কিছুদিন অন্তর অন্তর লাগানো আছে। আপনি সেখান থেকে রিসেপশানে কন্ট্যাক্ট করতে পারেন। প্রত্যেকের ঘরে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া নেই। আর এই করিডোরেই আমাদের রুম। এখনও সব রুম ক্লিন হয়নি, রুম ক্লিনের কাজকর্ম চলছে, কিন্তু আমি আমার রুমটা পেয়ে গেছি। আমাদের রুম হচ্ছে ঈশ্বরদান ভবনের 2nd ফ্লোরে। এই বাঁদিকে হলো আমার রুম, রুম নাম্বার 1205। চলুন ভিতরটা একটু দেখিয়ে দিই। এই হলো আমার আজকের ঠিকানা। রুমটা কিন্তু বেশ বড় আর ভীষণ সুন্দর করে সাজানো। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, গিজারের ব্যবস্থাও আছে। ওয়াশরুম দেখতে রীতিমতো স্টার ক্যাটাগরির হোটেলে যে ধরনের ওয়াশরুম আমরা পাই, একদম সেই রকম। সব মিলিয়ে রুমটা দেখতে ভীষণ সুন্দর। আপনি মায়াপুরের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে ঢুকলেই সমস্ত রুম ডিটেলস পেয়ে যাবেন। প্রাইস থেকে শুরু করে সব কিছু, রুমের ভিতর কী আছে তাও ওখানে ইনফরমেশান দেওয়া আছে। সেখান থেকেই আপনি আপনার প্রয়োজন মতো, পছন্দ মতো রুম বুক করে নিতে পারবেন। আর আমার রুমের বাইরে থেকে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই রাস্তা দিয়েই আমরা কিন্তু এসেছি। ওয়ার্ড্রপটাও দেখুন কত সুন্দর, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঙ্গার দেওয়া আছে, টাওয়েল দেওয়া আছে, ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে, এবং প্রতিটা জিনিস যে পরিষ্কার সেটা একদম এই নিয়ে কোনো কথা হবে না। মানে আমার তো মনে হয় আর 5টা জায়গায় ঘুরতে গেলে বা সেখানে যা হোটেল আমি পাই, তার থেকে মায়াপুরের এই ঈশ্বরদান ভবনের ঘর আমার বেশ পছন্দ হয়েছে। বাথরুম থেকে শুরু করে, রুম থেকে শুরু করে সব কিছু ভীষণ সুন্দর। আমাদের যখন রুমের জন্য চাবি দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গেই এই কাগজগুলো দেওয়া হয়েছে। একটা হচ্ছে ফিডব্যাক ফর্ম, আর আরেকটা এখানে কখন কোন সময় কোন আরতি হয়, এটা অনুযায়ী আমরা যে আরতি দেখতে ইচ্ছুক সেখানে মেন মন্দিরে পৌঁছে যেতে পারবো। আর এটা হলো ঈশ্বরদান ভবনে আমরা যে ভোগ প্রসাদ খাবো লাঞ্চে, তার কুপন। আমি 3টে অ্যাডাল্টের জন্য নিয়েছি আর একটা চাইল্ড 80 টাকা, চাইল্ড 80 টাকা আর অ্যাডাল্ট 150 টাকা। আচ্ছা, আরেকটা জিনিস, কুপন কিন্তু লিমিটেড, সেই হিসেবে কুপন নেওয়ার জন্য চেষ্টা করবেন সকাল সকাল আসার। আমরা এখন ঈশ্বরদান ভবন থেকে টোটো করে চলে এসেছি গোশালা দেখতে। আমাদের টোটো ভাড়া লেগেছে পার হেড 15 টাকা করে, আমার ছেলের জন্য কোনো ভাড়া লাগেনি। এই হচ্ছে পুরো এরিয়া। এখানে ঘি, এসব নানা রকম গরুর দুধের তৈরি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এটা হলো ডোনেশন কেন্দ্র। আপনি এখানে যা ডোনেট করতে চান তার একটা হিসাব দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আপনি আপনার মনের মতো যা এখানে দান করতে চান করতে পারেন।
এই হলো পুরো গোশালার ভিতর। এই গোশালার ভিতরে এসে যেটা সব থেকে আগে মনে হলো সেটা হলো ভিতরটা কিন্তু ভীষণ পরিষ্কার। যেখানে এত গরু রাখার ব্যবস্থা আছে তার ভিতরটা এতটাও যে পরিষ্কার হতে পারে রীতিমতো দেখার মতো। আর এই একজনের ছবি স্পেশালি ফটো না তুলে পারলাম না। ষাঁড় কি বিশাল শিং তার, কিন্তু চোখের মধ্যে দেখুন একটা অদ্ভুত মায়া আছে। সত্যি এক একটা গরুর শিং রীতিমতো দেখার মতো। গোশালার ভিতরের এরিয়া কিন্তু বিশাল বড়, আর এখন এত রোদ্দুর আর পুরোটাই তো ওপেন, প্রচণ্ড গরম হচ্ছে। তার মধ্যে আজকের টেম্পারেচার বিশাল বেশি আছে, রীতিমতো গা হাত পা জ্বালা করছে। কিন্তু ওই এত সুন্দর, জানি না আবার কবে আসা হবে, তাই পুরোটা না ঘুরে ছেড়ে দিতে পারছি না। এই গরুটার শিং তো বিশাল মোটা। শুধু আমি কেন, দেখতে পাচ্ছেন কী পরিমাণ লোকজন এত রোদ্দুরের মধ্যে পুরোটা ঘুরে দেখছে। ভিতরে প্রচুর জায়গা এবং সেখানে গরু ষাঁড় প্রচুর পরিমাণে রাখা আছে। এবং আমরা লোকালয় যে সমস্ত গরু বা ষাঁড় দেখতে পাই, এদেরকে দেখতে একদমই সেই ধরনের নয়, চেহারার ধরনই অন্যরকম। এই সমস্ত গরুগুলো তো দেখতে আবার আরও অন্যরকম, এরা বোধহয় অন্য কোনো জাতের। মায়াপুরের ইস্কন মন্দিরের ভিতরে গোশালা আছে আর সেখানে প্রচুর গরু রাখা আছে জানতাম, কিন্তু সেটা যে এত বড় এরিয়া নিজে চোখে না দেখলে সত্যি বিশ্বাস হতো না। এবার চলুন গরুর খাবারের কিছু ব্যবস্থা দেখতে পাচ্ছি রয়েছে, সেখান থেকে ঘুরে আসি। 100 টাকা হচ্ছে মিনিমাম দাম। 100 টাকা থেকে 400 টাকার মধ্যে যা ডোনেট করবে, 100 টাকা দিলে একদিনের গরুর খাবার যে লাগে সারাদিনে একটা গরুর জন্য একদিনের খাবারের দাম দান করতে পারবেন আপনার তরফ থেকে। এই গোশালার একটা গরু একদিন সারাদিন খাবার পাবে। আর 5টা লাড্ডু আপনি নিজে হাতে খাবেন, মানে 100 টাকা দিয়ে পুরোটা হবে। এনার সাথে কথা বলে জানতে পারলাম যে একটা গরুকে খাওয়াবার জন্য মিনিমাম 100 টাকা লাগবে, যেটা দিয়ে একটা গরুর একদিনের খাওয়ার ব্যবস্থা করা যাবে। তার সঙ্গে এখান থেকে 5টা লাড্ডু পাওয়া যাবে, যেটা আপনি নিজে হাতে গরুকে খাইয়ে দিতে পারবেন। ওখান থেকে 100 টাকা জমা করে আমরা গরুর জন্য যে টেবিলের উপর বড় একটা জায়গায় সাজানো ছিল সেখান থেকে 5টা লাড্ডু তুলে নিয়ে সবাই মিলে এখানে চলে এসেছি। একে একে সবাই মিলে একে খাওয়াবো বলে। একে আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে, তাই জন্য আমরা সবাই ঠিক করলাম একেই খাওয়াবো। ওখানে উনি ভিডিও করতে বারণ করলেন, কারণ ওখানে ভিডিও করা নিয়ে নাকি এর আগে কখনো সমস্যা হয়েছে, তাই আমি ওখানে ভিডিও বন্ধ করে দিলাম। ওই পোর্শনটার আর খুব বেশি ভিডিও আমি আপনাদের জন্য দেখাতে পারলাম না, কিন্তু এখানে এসে আবার করছি। এখানটা ফাঁকা আছে, লোকজন তেমন কেউ নেই ওখানকার যে উনি জানতে পারবেন বলে। কি করব বলুন, আপনাদের জন্য তো এটুকু কষ্ট করতেই হচ্ছে। এবার আমরা গোশালার নিচের অংশে চলে এসেছি। এখানে অনেক দোকান রয়েছে। অনেকের মুখে শুনেছি যে এখানকার দই, মিষ্টি দই আর লস্যি নাকি স্পেশাল। লস্যি খাবার মতো পেটে জায়গা নেই, কারণ আপনারা জানেন যে আমি আসার আগেই রাস্তার ধারের একটা ধাবাতে আমরা সবাই ব্রেকফাস্ট করে এসেছিলাম, যেখানে আমরা রুটি আর মিক্স ভেজ খেয়েছিলাম। খাবার ভীষণ ভালো ছিল, তাই জন্য প্রচুর পরিমাণ খেয়ে নিয়েছিলাম। এখন পেট এত ভর্তি যে লস্যি খেতে পারবো না। অল্প করে একটা দই নিচ্ছি, যেটা সবাই মিলে টেস্ট করে দেখতে পাবো যে হ্যাঁ সত্যি স্পেশাল কিনা। আমরা এখান থেকে নিয়ে নিয়েছি 100 মিষ্টি দই, যেটা দাম লেগেছে 40 টাকা। আর নিমকির প্যাকেটটা 15 টাকা। নিমকির প্যাকেটটা 15 টাকা নিয়েছে। দইয়ের স্বাদ মোটামুটি ভালোই। এবার আমরা আবার টোটোয় উঠে পড়লাম। আপনি টোটোতে এই রেট চার্ট থেকে বুঝতে পারবেন কোথায় যেতে গেলে আপনার কত টাকা লাগবে। গোশালা থেকে আবার পার হেড 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে আমরা চলে এলাম এই মন্দিরের সামনে। আমরা এখানে মন্দির দর্শন করব। এখানে একটা ডিজিটাল থিয়েটারেরও ব্যবস্থা আছে, সেখানে শো হয়, 3D শো। আমি জানি না কি শো দেখানো হয়, শুনলাম সমুদ্র মন্থন নামে কিছু। আর প্রভুপাদের সমাধি আছে, সেটাও দেখে নেব। চলুন তাহলে। মন্দিরের ভিতরে দর্শন করলাম রাধা মাধব, নৃসিংহদেব আর শ্রী চৈতন্যদেবের। দু চোখ ভরে সাক্ষী থাকলাম অপূর্ব সুন্দর ভোগ আরতির। কিন্তু দুঃখের বিষয়, ভিতরে ক্যামেরা অ্যালাউ না করাতে এত সুন্দর মুহূর্তকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। মূল মন্দিরের প্রবেশপথের ঠিক বাইরেই পুজোর নিয়ম এবং তার মূল্য নির্ধারণ করা আছে।
সেই অনুযায়ী আমরা 100 টাকার পুজো দিয়েছি। তাতে আমরা ঈশ্বরকে দীপদান করতে পেরেছি এবং ভোগ আরতির পর আমাদেরকে একটি ব্যাগে প্রায় 5-6 রকমের গোটা ফল প্রসাদ হিসেবে দেওয়া হয়েছে। আর এই হলো ঈশ্বরদান ভবনের প্রসাদের মেনু। আমরা এখন চলে এসেছি ঈশ্বরদান ভবনের প্রসাদ গ্রহণ কক্ষে। এখানে কিন্তু চেয়ার টেবিলের সুন্দর ব্যবস্থা আছে, সঙ্গে এসিও আছে। আর একটা বিশেষ নিয়ম, আপনাকে কিন্তু জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে আমাদেরকে সুন্দর করে থালা সাজিয়ে ভোগ পরিবেশন করা হয়েছে। একটু দেখে নিই কী কী আছে। এখানে আছে ভাত, স্যালাড, বেগুনি, সবজি দিয়ে ডাল, এঁচোড়ের তরকারি, আলুর দম, এটা পনিরের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। ভবন অনুযায়ী কিন্তু খাবারের মেনু এবং খাবার পরিবেশনের সিস্টেমও আলাদা। যেমন গদা ভবনে খাবার পরিবেশন করা হয় ঠিক যেমন ছবিতে দেখানো হচ্ছে এইভাবে। এখানে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা নেই এবং এসির ব্যবস্থাও নেই। আর গীতা ভবনে গদা ভবনের মতো একই রকম খাবার পরিবেশন করা হয় কিন্তু বাফেট সিস্টেমে, এবং চেয়ার টেবিলের ব্যবস্থাও ওখানে আছে। শুধু তাই নয়, প্রত্যেক ভবনের কিন্তু প্রসাদের মূল্যও আলাদা। খাওয়া শেষ করে এবার একটু ঘরে গিয়ে রেস্ট নিয়ে নেব। এখন ঘড়িতে 5:30। আমরা সকলে মিলে সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছি। আমার ছেলেকেও ধুতি পাঞ্জাবি তিলক পরিয়ে সুন্দর করে সাজিয়ে আমরা এখন চলেছি মেন মন্দিরের পথে। কারণ 6:15 থেকে তুলসী আরতি শুরু হবে এবং তারপর 6:30টায় হবে সন্ধ্যা আরতি। সেই আরতিতে অংশগ্রহণ করব বলেই আমরা এখন যাব মন্দিরের পথে। আপনাদেরকে তো দুঃখের বিষয় আরতি দেখানো সম্ভব হবে না, তাই আরতি দেখার পরে আবার আপনাদের সঙ্গে দেখা করব। যার ছবি আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন, ইনি হলেন শ্রীলা প্রভুপাদ। ইনি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা। আমরা এখন চলেছি মেন মন্দিরের দিকে। চন্দ্রোদয় মন্দির ঠিক তার পাশেই নির্মীয়মান অবস্থায় দেখতে পাচ্ছি। সামনেই যে ছোট ঘরটা দেখা যাচ্ছে ওটাই হলো সিকিউরিটি রুম। ওখান থেকেই লেডিস এবং জেন্টসদের আলাদা আলাদাভাবে সিকিউরিটি চেক আপের পর সবাই চলে যাবে মন্দিরের ভিতরে, এবং সেখান থেকেই আর কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। তার থেকে একটু দূরেই একটা ঘর আছে, সেখানেতে মোবাইল, ক্যামেরা, জুতো সমস্ত কিছু জমা দিতে হবে। সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে মন্দিরের বাইরে এসে দেখি একদল বিদেশি নগর কীর্তনে বেরিয়েছে। বড় অদ্ভুত লাগে আমার এই ব্যাপারটা। কি সুন্দরভাবে বিদেশি মানুষজন আমাদের ধর্মকে নিজেদের ধর্ম করে নিয়ে আমাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা থেকে একদম পরিষ্কার বোঝা যায় গোটা বিশ্বই কৃষ্ণ নামে পাগল। হরে কৃষ্ণ রাম হরে হরে শ্রী হরি কীর্তন দলের পিছন পিছন যেতে যেতে আমরা এখন চলে এসেছি মায়াপুরের পঞ্চ ভবনের একদম সামনে। আর এর ঠিক পরেই মেন মন্দির, যেখানে সকাল সন্ধে আরতি হয়, রাধা মাধবের পুজো হয়। ব্যাপারটা কিছুই না, আমি আসলে যতটা সম্ভব আপনাদেরকে মন্দিরটুকু দর্শন করানো যায়। ভিতরে তো যাওয়া কোনোভাবেই পসিবল নয়, তাও যতটা দেখানো যায় দেখাতে চাইছি। দেখুন এখানে মহিলা আর পুরুষ লেখা আছে। এখান থেকেই লাইন আলাদা হয়ে মহিলা এবং পুরুষ ভিতরে চলে যাবে। এখানে একটা জায়গা করা ছিল সকালবেলা, এখন দেখছি আর নেই, যেখানে জল জমানো ছিল। প্রচণ্ড তাতে পা গরম হয়ে গেলে জলে পা দিলে পা একটু ঠান্ডা হচ্ছিল। এই চেকিং পোস্ট, এখানে মহিলা এবং পুরুষের আলাদা আলাদাভাবে চেকিং করে সব কিছু দেখে নিয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হবে। আচ্ছা, আর একটা জরুরি তথ্য, সেটা হচ্ছে চুল খুলে মন্দিরে প্রবেশ নিষেধ। অশালীন জামাকাপড়ের তো প্রশ্নই ওঠে না। এমনকি বাচ্চা মেয়েরাও কোনোভাবেই হাত কাটা জামা পরে যেন না আসে। কারণ আমার চোখের সামনে এরকম ঘটনা দেখা, একটি বাচ্চা মেয়ে মোটামুটি বয়স থেকে 10-12 বছর মনে হয়েছে, ফ্রক পরে এসেছিল হাত কাটা, তো ওকে ঢুকতে দেওয়া হয়নি। তখন ওর মা এবং ও দুজনে মিলে, এই দেখুন এখন আমি যেখান দিয়ে যাচ্ছি মায়াপুর কিছু একটা অফিস আছে, এর ঠিক পাশেই আলো জ্বলছে, যেখানে এই সামনেটাতেই একজন ভদ্রলোক আছেন। ওনাকে বললে উনি কিছু টাকা জমা রাখেন এবং ওড়না
লেহেঙ্গা এই টাইপের জিনিস দিয়ে দেয়, এবং ওটি আবার ব্যবহার করার পর ফেরত দিয়ে দিলে আপনি টাকাটাও পুরোপুরি ফেরত পেয়ে যাবেন। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন মন্দিরে আসার সময়। সামনের এই গাছটাকে এত সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে যে দেখবার মতো। আর ঠিক এই গাছের পিছনের এই ফাঁকা পোর্শনটাতে অনেকক্ষণ থেকে খেয়াল করেছি নাম সংকীর্তন চলছে, রামায়ণের নাটকও হচ্ছে। সব মিলিয়ে মায়াপুরের সন্ধ্যের পরিবেশ কিন্তু অসাধারণ। আপনার সময় যে কোথা থেকে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছি সেই কীর্তন দলের সঙ্গে। সামনের এই ভদ্রলোক তখন থেকে নিচে চলেছেন ননস্টপ। ওনার এত এনার্জি দেখে না সত্যি অদ্ভুত লাগছে। ওনাদের নগর কীর্তন অনুষ্ঠান এবার সমাপ্তির মুখে। আর পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত ঘরগুলোতেই ওনারা থাকেন। ঘুরতে ঘুরতে আমরা এখন যেখানে এসে পৌঁছেছি এই কুটিরটিতে 24 ঘন্টা অখণ্ড নাম সংকীর্তন চলে। গরমের দিন বলে লোকজন একটু কম। হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়লো কাঁচা আমে ভরা এই গাছ। পুরো মন্দির চত্বর হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে পা না জাস্ট ব্যথা হয়ে গেছে, আর পারছি না, ভীষণ টায়ার্ড লাগছে। তাই এবার চলে এসেছি ঈশ্বরদান ভবনের সামনে। এখানটাতেও আলো জ্বলে কি সুন্দর একটা পরিবেশের তৈরি হয়েছে। সত্যি বলছি, যদি এরকম গরমের দিন না হয় শীতের দিন হতো না, তাহলে বাইরে বসে একটু আড্ডা দিতাম সবাই একসাথে, খুব ভালো লাগতো। একটা খুব হালকা দূর থেকে কীর্তনের আওয়াজ ভেসে আসছে, আর চারিদিকে একটা চোখ জুড়ানো পরিবেশ। কিন্তু না, শরীর আজকে সত্যি খুব টায়ার্ড, তাই চললাম রুমের পথেই। একটু রেস্ট নিয়ে চলে যেতে হবে রাতের খাবারের জন্য, কারণ রাতের খাবারের টাইমিং শুরু হবে 8টা থেকে। আবার আমরা চলে এসেছি ঈশ্বরদান ভবনের প্রসাদম গ্রহণ কক্ষে। একদল ভিতরে বসে খাচ্ছে, আর সামনে জুতো রেখে ভিতরে প্রবেশ করার জায়গা। আমরা কিছুক্ষণ বাইরে ওয়েট করব, তারপরেই ভিতরে ঢুকব। আমাদের লাইন এসে গেছে, তাই চলে এসেছি ভিতরে। ভিতরের পরিবেশ কিন্তু বেশ সুন্দর দেখতে। দেখুন, হাত ধোয়ারও কত সুন্দর ব্যবস্থা আছে। কথা বলতে বলতেই আমাদের সামনে চলে এসেছে খুব সুন্দর করে সাজিয়ে আমাদের আজকের রাত্রের খাবার। আজকে রাত্রের মেনুতে আছে ভাত, রুটি, বেগুনি, আর আছে ঢ্যাঁড়স আলুর তরকারি, ডাল, ভেজ মাঞ্চুরিয়ান, রাজমার তরকারি আর রসগোল্লা। সুন্দর সাজানো খাবার, দেখতে যতটা সুন্দর স্বাদ কিন্তু সে তুলনায় অনেকটাই কম। তাই আমার মনে হয় চালের কোয়ালিটি এবং খাবারের স্বাদ একটু ভালো হলে ভালোই হতো। ঘুরতে যাব এই অপেক্ষাতেই সময় লেগে যায়, কিন্তু ঘুরতে এসে হাতে আর সেভাবে সময় পাওয়া যায় না। একটা দিন কোথা দিয়ে যে চলে যায় বুঝতেই পারা যায় না। কালকে সারা দিন এই সুন্দর ইস্কন মায়াপুরে এত ভালো কাটিয়েছি যে কালকের দিনটা শেষ হয়ে গিয়ে আজকের দিন চলে এসেছে, আর আজকে আমাদের বাড়ি চলে যেতে হবে, এটা শুনলেই মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, কালকে সারা দিনটা এখানে ভীষণ সুন্দর কাটিয়েছি। এত সুন্দর মায়াপুর মন্দির, এখানকার ভোগের ব্যবস্থা, এখানকার পরিবেশ যে এত ভালো লাগবে আপনার মনে, না এখানে একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে। মায়াপুর মন্দিরে অনেক ছোটোবেলায় আমি ঘুরতে এসেছিলাম, তারপর থেকে আসবো করে আসা আর হয়ে ওঠে না। ওই যে বলে না, ভগবান না টানলে আসা হয় না। হঠাৎ করে এই প্রোগ্রামটা হয়ে গেল মায়াপুর মন্দিরে আসার। তবে আমার মতে শীতকালে এলে এই ইস্কন মায়াপুরকে বেশি এনজয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন আজকে কি ভীষণ রোদ্দুর, এখন কিন্তু অনেক সকাল, তাতেই এত রোদ্দুর। কিন্তু শীতকালে এলে কি হবে, এত সুন্দর পরিবেশকে আপনার এনজয় করতে একটু ভালো লাগবে। তাই আমার কিন্তু আবার শীতকালে আসার পরিকল্পনা আছে। আপনারাও অবশ্যই ঘুরে যাবেন। যারা আসেননি এর আগে কোনোদিন মায়াপুরে, তাদের জন্য আমি কিন্তু মায়াপুরের ফুল ডিটেলস, কীভাবে আসবেন সেই সবটা দিয়ে দিচ্ছি। আর যারা এসেছেন আবার করে আসুন, দেখবেন আপনার মনের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা
দুঃখ কষ্ট সব কিছু ওই সেই মাধবের মুখের দিকে তাকালে এক নিমেষেই কেটে যাবে। একটা অদ্ভুত মনের শান্তি আপনি কিন্তু ইস্কন মন্দিরে ফিল করবেন। মন্দিরের কোনো ভিতরের ভিডিও আমি করতে পারিনি, যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ নয়, কিন্তু ভিতরের পুজো ব্যবস্থা, ঠাকুরের মূর্তি সব কিছু এত সুন্দর যেটা আমি বলে বোঝাতে পারবো না। আপাতত আজকের ভিডিও আমার এখানেই শেষ হচ্ছে। বাড়ি ফেরার পালা, ছুটি শেষ। আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রতিবারের মতো সেই একই কথা বলবো, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর বানিয়ে ফেলুন এই মায়াপুরে ঘুরতে আসার একটা সুন্দর প্ল্যান। আজকের মতো আসছি। হরে কৃষ্ণ।